এইসব একটু আজকের জন্য একটু ক্ষমা দেন ভাই। তো গাইস আমরা শুরু করে দিই নাকি? ওকে, মজার কথা কি জানেন, আমি তো জুমে ঢুকতে পারি নাই আপনাদের। আপনারা সবাই, আচ্ছা আমার ফেসবুক কিন্তু আমার যে ইয়াটা আছে সেখানে কিন্তু আপনার লাইভ স্ট্রিমিং হচ্ছে, সো আপনারা যদি দু একজন যদি একটু আমাকে জায়গা দেন তাহলে হয়তো আমি আমার সেকেন্ডারি ডিভাইস যেটা সেটাকে আমি ঢুকাইতে পারি, ঠিক আছে? মানে কেউ যদি একটু জুমের সিটটা একটু ছাড়েন। ওকে, তাহলে আমরা শুরু করে দিই, 1 মিনিট সময় দেন আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, শেয়ার শেয়ার একটু আমাকে কাইন্ডলি জানান তো আমার স্ক্রিন পুরোটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা? জি দাদা। ওকে, আচ্ছা কেউ একটু সর্বদা একটু বিনীত অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই নিজেদের ইয়াটা একটু অফ রাখবেন, ঠিক আছে? আপনার ক্যামেরা এবং মাইক্রোফোন একটু অফ রাখবেন। একটু আমাকে কেউ একটু জানান টেক্সট করে যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আপনার মধ্যে কেউ যদি ভয়েসে যুক্ত আমার সাথে যুক্ত হতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো, নাকি আমি আমার ইয়া থেকে ভয়েস শুনতে পাচ্ছি না। সবকিছু শোনা যাচ্ছে কিছু? জি দাদা, শোনা যাচ্ছে। ওকে, ঠিক ঠিক আছে, আছে। চলে যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন তো পরিষ্কার দেখতে পাচ্ছেন না? জি দাদা। আচ্ছা, এখনো বেশ কয়েকজন যুক্ত হওয়ার বাকি আছে, আমরা একটু ইয়া করি তাদের জন্য, ঠিক আছে? 1 মিনিট সময় নিই, জাস্ট 1 মিনিট। রেডি, সো লেটস গো। আচ্ছা, তো আপনার মধ্যে একটু কেউ যদি আমার একটু জাস্ট মাইকটা একটু অন করে, নাকি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আমি বুঝতেছি না আসলে। কেউ একটু যদি মাইকটা একটু অন করে, যদি একটু দু একটা কথা বলতেন। জি, জি আপনার দাদা, দাদা শোনা কথা শোনা যাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে। নাকি আমি শুনতে পাচ্ছি না, হুইচ ওয়ান? দাদা ফেসবুকের লিংকটা অনেকে পাইতেছে না, একটু যদি স্পিকার 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যালো। জি দাদা, শোনা যাচ্ছে। সো দেখেন ভাইয়া, কাইন্ডলি একটু আবার বলতেছি, নিজেদের মাইকটা একটু অফ রাখবেন, ঠিক আছে? মাইক এবং ক্যামেরা দুইটাই অফ রাখবেন, ওকে? আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম ভাইয়া, আমাদের আপনারা হয়তো অবগত আছেন আমাদের 25 সাল ভিত্তিক, আচ্ছা এটাকে প্রথম কথা আপনি বলতে পারেন যে ভাই আপনি কেন এখানে 25 সাল ভিত্তিক লাগলেন, এটা তো 24 সাল ভিত্তিক হওয়ার কথা। তো সাধারণত বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, এই সার্কুলারটাকে অর্থাৎ যেটা 2025 সালে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ গত বছর যেটা প্রকাশিত হয়েছিল, যেটা এক্সাম তো সামনে ওই যে হচ্ছে আপনার শুরু হচ্ছে আপনার 15 তারিখ থেকে, এটাকে তারা 25 ভিত্তিক ধরেছে, মানে তাদের ইয়াতে ইন্টারনাল হিসাবে 25 ভিত্তিক। আর নতুন যে সার্কুলারটা দিবে তারা সেটাকে মানে, যদিও সার্কুলার মধ্যে এরকম বেস্ট ইয়ার লেখা থাকবে না, স্টিল তারা যে নিজেরা যে ইন্টারনালি যেটা ইয়া করে মানে অভিহিত করে সেটাকে ওরা এটাকে 25 সাল ভিত্তিক বলতেছে, এটাকে 26 সাল ভিত্তিক বলতেছে, অর্থাৎ একটা সাল তারা লিটারেলি উধাও করে দিছে। হোয়াট এভার, ওইটা আমাদের জানার বিষয় না। আমাদের জানার বিষয় হচ্ছে যে ভাই এই এক্সামে কিছু পরিবর্তন এসেছে, ঠিক আছে? মাস ডিসিশনে কিছু পরিবর্তন এসেছে। সো বেসিক্যালি আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো, ওকে? আচ্ছা, তো দেখেন,
আপনার মোটামুটি সবাই ডেট নিয়ে মোটামুটি সবাই অবগত আছেন, এটা নিয়ে নতুন করে আসলে বলার কিছু নাই, ঠিক আছে। তো একটা কথা, এক্সাম টেকার আপনারা সবাই জানেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আর একটা মজার জিনিস বলে রাখি, আপনাদের অফিসার জেনারেল যেটা জুন মাসে হওয়ার কথাবার্তা শোনা যাচ্ছে, ঠিক আছে, তো ইয়ার সিনিয়র অফিসার রিটেনের পরপরই, তো সেটারও এক্সাম টেকার আপনার এফবিএস এর ফাইন্যান্স। এবং মানে আমার কাছে প্রাপ্ত তথ্য মতে আর কি, ঠিক আছে, অনেকে যারা বলতেছে যে ভাই 16 তারিখ, এটার আমার কোনো তথ্য না অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমার কাছে আজকে পর্যন্ত মানে এখন পর্যন্ত যে তথ্য সেটার ভিত্তিতে বলতেছি যে আপনাদের অফিসার জেনারেল পরীক্ষাটা জুন মাসে সিনিয়র অফিসার রিটার্ন পর হওয়ার কথা, এবং সেটার এক্সাম টেকার এফবিএস হওয়ার কথা। এবং আরেকটা কথা মজার জিনিস বলে রাখি, বাংলাদেশ ব্যাংকের যে এডি এক্সাম হবে সেটারও এক্সাম টেকার এখন পর্যন্ত এফবিএস। বুঝতে পারছেন, মানে এই তিনটা মোরলেস ফিক্সড হয়ে আছে। এখন আমাকে কাইন্ডলি বললেন না যে ভাই টেন্ডার তো বিড হয় নাই এডির, এটা কিভাবে ভাই ইয়া হইলো, এগুলো কাইন্ডলি জিজ্ঞেস করেন না, ঠিক আছে। এটা হচ্ছে আমার লেটেস্ট ইনফরমেশন, ঠিক আছে। এখন বাকিটা হচ্ছে আপনাদের উপর, আপনারা বিশেষ করবেন নাকি করবেন না। তো এটার বলাটার মানে কি, আপনারা তাহলে এক প্রিপারেশনে কিন্তু এই এসও প্রিপারেশনে কিন্তু আপনাদের ওজি প্রিপারেশন হয়ে যাবে, এবং আপনাদের আলটিমেট টার্গেট যেটা এডি সেটা টার্গেট প্রিপারেশন হয়ে যাবে। আর আপনারা তো খেয়াল করেছেন যে এসও মার্কস ডিস্ট্রিবিউশন এবং বাংলাদেশ ব্যাংকের এড এর মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু সেম। তো এইটাও নিয়েও মানে আপনারা তো এইটাও বুঝতে পেরেছেন যে যেহেতু মার্কস ডিস্ট্রিবিউশন সেম, তাহলে আপনারা এসও পরীক্ষা দিয়ে তো আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন, তাই না, যে কোয়েশ্চেন গুলো কিরকম হচ্ছে। পরবর্তীতে আপনারা এডিতে একটা ভালো একটা আউটপুট দেওয়ার সম্ভাবনা আসবে। আচ্ছা, তো আমি একটু জাস্ট পাঠ্যগুলো একটু বলি ভাই। পার্থক্য হচ্ছে দেখেন, আমাদের আগে ইংলিশে দাদা ছিল একটু 25, এখন হয়েছে 20, ঠিক আছে। মাইক্রোফোন গুলো এটা যদি একটু যারা বন্ধ একটু করে ইংরেজিতে দিতেন। দুর্বল তাদের জন্য হয়তো একটা প্লাস পয়েন্ট। এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা লিটারেচার নিয়ে ভাই মাথা ঘামায়েন না, ঠিক আছে। আর আপনার যদি মনে হয় যে না ভাই একদম রিস্ক নিব না, তাহলে আপনি জাস্ট কয়েকটা মানে ইম্পর্টেন্ট কয়েকটা শেক্সপিয়ারের টাইপের কয়েকটা ইয়া পড়ে যান, রাইটারের লেখাগুলো পড়ে যেতে পারেন। তবে আমি বলতেছি আপনারা মূল ফোকাসটা করবেন ভোকাবে। ইংলিশ প্রিপারেশনে মেইন খেলাটা হবে আপনার ভোকাবে, কারণ হচ্ছে এফবিএস কোয়েশ্চেন করা মানে হচ্ছে আপনার কি ভোকাব বেসড কোয়েশ্চেন করা। এখানে ভাবিয়ে না যে হাউ মেনি টাইপস অফ নাউন্স আর দেয়ার, এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসবে, বিলিভ মি অর নট, ঠিক আছে। এরকম বলবো না যে হাউ মেনি প্রনাউন্স আর দেয়ার, কত কত রকমের প্রনাউন আছে, এই ধরনের প্রশ্নগুলো আসলে এফবিএস দেয় না। এফবিএস কিন্তু একটু কিছুটা মানে আইবিএ না হলেও মানে একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করে ইংলিশের, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আপনারা কি ভাইয়া নয়েজ করতেছেন, মানে আপনারা কি মাইক অফ রাখছেন? আমি বলছি পুরো সেশন জুড়ে কিন্তু আপনারা কখনোই ইয়া করবেন না, মানে মাইক অনটা করবেন না, ঠিক আছে। এটা আপনাদের একটা বিনীত অনুরোধ, এটা সবার জন্য খুব ডিস্টার্বিং, ঠিক আছে। ওকে, সো মানুষের মনোযোগ চলে যাবে। তো যেটা বলতেছিলাম আমি ভাইয়া, তো আচ্ছা পাঠ্যগুলো বলতেছিলাম আমি। তারপরে ভাই একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলা গ্রামারের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এখানের মধ্যে সেম। আপনারা হয়তো অবগত আছেন যে ব্যাংকের পরীক্ষাতে খুব একটা বেশি সাহিত্য আসে না। একটা জিনিস মাথায় রাখবেন, যেগুলো কমন সাহিত্য মানে ব্যাংকে আসে, যে ফ্যাকাল্টি না কেন এগুলো সবাই পারে, ঠিক আছে। যেগুলো সবাই পারে, আবার যেগুলো একদমই মানে না মানে আনকমন সেগুলো কেউই পারে না। সুতরাং সাহিত্যের জন্য সময় দেওয়াটা আমার কাছে এখানে আননেসেসারি মনে হয়েছে। আপনারা বরং সময়টা দিবেন কোথায়, প্রথমত বিরোচন পার্টে, তারপর হচ্ছে আপনার ব্যাকরণ পার্টে। এই দুইটা পার্টে আপনারা বেশি সময় দিবেন। এগুলো নিয়ে আমি প্রচুর পরিমাণে গাইডলাইন দিচ্ছি, এগুলো নিয়ে নতুন কিছু বলার কিছু নাই। এবং আপনারা কিন্তু এই দুইটা জিনিস জানেন যে ইংলিশ এবং বাংলা প্রিপারেশন মোরলেস আগের মতোই আছে, সো এখানে কোনো চেঞ্জ আসে নাই। চেঞ্জেস আসে কিসে, ম্যাথমেটিক্সে কোনো চেঞ্জ আসে নাই, ঠিক আছে। এখানে জেনারেল ম্যাথমেটিক্স এর কথা বলা আছে, অথবা আপনারা এতদিন যে বিআই বিএম বা আপনার এফবিএস স্টাইলে যে ম্যাথগুলো করতেন, এই ম্যাথগুলো কিন্তু আপনার কি আসবে এখন আবার এফবিএস গুলো সেট করবে। তারপরে আমি আপনাদেরকে, যদি এটা উচিত না, আর 2 দিনের মধ্যে আমি আপনাদেরকে একটা শর্ট ইয়া দিব, মানে কয়েকটা চ্যাপ্টারের লিস্ট দিব, যে এফবিএস যদি আপনার প্রিল প্রশ্ন করে এই অধ্যায়গুলো আপনার দেখে যাওয়া উচিতই, ঠিক আছে। তারপরে হলো যে আসলে সাজেশন উপর নির্ভর না করে আপনারা চেষ্টা করেন যে কি বিগত বছরের সব প্রশ্ন এবং মোটামুটি সব চ্যাপ্টারে ক্লিয়ার কনসেপ্টগুলো আপনার মাথায় ঢুকে নিতে। এবং এটার জন্য বেস্ট বই হচ্ছে যে খায়রুলের ব্যাংক ম্যাথ এমসিকিউ বই। এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করার কিছু নাই। খায়রুল ব্যাংক ম্যাথ এমসিকিউ বইটা আপনারা যদি একটু ফলো করেন, প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট ইয়ার টপিক গুলো দেখলে আপনার ম্যাথ কাভার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, ম্যাথ নিয়ে পরে বলবো আবার অন্য কোনো দিন। আমাদের মেইন কথা হচ্ছে আজকে এটা নিয়ে ভাই, মানে আমি আজকে আসলে আপনার হুদা কারণে ডাকি নাই, আমি ভাবলাম যে আপনার সাথে এই জিনিসটা একটু এক্সপ্লেন করে দিই, যে ফাইন্যান্সিয়াল ব্যাংকিং নলেজ কি আর অ্যানালিটিক্যাল স্কিল, এই দুটো জিনিসকে আমি আপনাকে এই দুটো জিনিস একটু আজকে বেসিক্যালি আলোচনা করবো, ঠিক আছে। কারণ এইটা আপনাদের আগে এইগুলো কিন্তু আগের পড়া, ম্যাথ আগের পড়া, তারপর আইসিটি আগের পড়া, গ্রামার আগের পড়া, এই ইংলিশ গ্রামার বাংলা গ্রামার। তাহলে আপনারা মেইন হচ্ছে ভাই এই 30 নম্বর, অনেকে বলতেছে যে ভাই এই 30 নম্বর, অনেকে আমাদেরকে বলতেছে কি না পড়ে যাইতে, ভাই এটা সুইসাইডাল হবে। কারণ একটা জিনিস বলবো, আমি এখন যখন দেখাবো আপনাদেরকে, তখন দেখবেন যে আপনারা এই 30 নম্বরের মধ্যে মোটামুটি আপনাদের কিন্তু অলরেডি এখন 15 নম্বরের প্রিপারেশন আছে,
15 নম্বরে কিন্তু প্রিপারেশন আছে। আপনাদেরকে যে কাজটা করতে হবে যে ভাই আপনাদেরকে একটু বুঝতে হবে যে আসলে প্রশ্নগুলো কি রকম আসতে পারে। আচ্ছা, সো বেসিক কিছু বিগত প্রশ্ন এবং একজন তরুণ লেকচারের সাথে কথা বলার অভিজ্ঞতা থেকে আসলে বেসিক্যালি আজকের এই জিনিসগুলো একটু বলার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমে যেটা আসে আমি হচ্ছে ফাইন্যান্সিয়াল এন্ড ব্যাংকিং নলেজ। আপনারা অনেকে বলছেন যে ভাই জিকে নাই, আসলে কিন্তু জিকে আছে। এই যে আপনার ফাইন্যান্সিয়াল এন্ড ব্যাংকিং নলেজ যে আপনার যে 10 নম্বর না, এটাই হচ্ছে আপনার জিকে। বুঝতে পারছেন কি জিনিসটা? এইটা আপনার এখানে জিকে হিসেবে কাজ করবে, কারণ মানে এটা মানে ব্যাংকার সিলেকশন বোর্ড বা বাংলাদেশ ব্যাংকে এটা কথাবার্তা হয়েছে যে একজন সেন্ট্রাল ব্যাংকার অথবা একজন সিনিয়র অফিসার তার কেন মাথায় রাখা লাগবে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতের দৈর্ঘ্য কত, প্রশান্ত মহাসাগরের আপনার সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা কত, এইটা দিয়ে আমার ব্যাংকে কি কাজে লাগে? কোনো কাজে লাগে না। দ্যাটস ওয়াই মানে তারা সিদ্ধান্ত নিল যে কি না, ইয়াতে আপনার কি হবে, এই জিকে তে এই জিনিসগুলো বাদ দিয়ে দিতে। এখন জিকে বলতে সবগুলো চলে আসে, এই জন্য তারা জিকেটাকে একটু জাস্ট একটু কি করলো আপনার স্পেসিফিক করে দিল যে ফাইন্যান্স এবং ব্যাংকিং এর যে কোর কনসেপ্ট গুলো। ঠিক আছে, এখানে আপনি বলতে পারেন যে ভাই এখানে তো ইকোনমিক্স টার্মটা নাই, তাহলে কি পড়তে হবে? হ্যাঁ, উত্তর হচ্ছে আমাদের অর্থ মানে এক কথা বাংলা যদি আমি বলি, শিল্প বাণিজ্য এই একটা সেগমেন্ট আছে না আপনাদের বিসিএস এর বা ব্যাংকের যে আপনার ব্যাংক যে ইয়া বইগুলোতে, জিকে বইগুলোতে, ওই অধ্যায়গুলো আপনার ভালো করে পড়তে হবে। দ্যাটস অল। আমার কথা কি বুঝতে পারছেন? এবং ওগুলোর সাথে সম্পর্কিত যদি কিছু আসে সেগুলা এখন আপনাকে জিজ্ঞেস করবে না যে চন্দ্রবংশের প্রথম রাজাকে, গুপ্ত বংশের সেরা রাজাকে, এগুলো আসলে পরীক্ষাতে এখন আর আসবে না। বুঝতে পারছেন? তার মানে কি আপনারা জিকে কিন্তু আগে টেস্টে জাস্ট জিকে একটু কি হলো স্পেসিফিক হইলো। আচ্ছা, এখন বলে দিই ভাই স্পেসিফিক বলতে কতটুকু স্পেসিফিক, আমি একটু ওই জিনিসটাতে একটু আসি। ঠিক আছে, ওকে। আমি সবকিছু সাজেস্ট করবো, ঠিক আছে? একটু জাস্ট খেয়াল খেয়াল করার চেষ্টা করেন। ভাই প্রথম কথা হচ্ছে আমার বাংলাদেশ ব্যাংক, মানে আপনারা কি কি এই অল্প কয়েকদিনে তো এখন আসলে বেশি বই কভার করা সম্ভব না, তাই না? সো আপনাদের কাছে এক্সিস্টিং যে বই আছে আমি সেই বইয়ের উপর ভিত্তি করে কথাগুলো বলার চেষ্টা করি। সো আপনাদের কাছে সবার কাছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সরি আপনার সবার কাছে কিন্তু যে বই আছে ওখানে দেখবেন বাংলাদেশ ব্যাংকের একটা আলাদা একটা অধ্যায় আছে। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে আপনার ইতিহাস। ঠিক আছে, ইতিহাসের মধ্যে গভর্নর কে কি ছিল, বর্তমান গভর্নর কে, কততম গভর্নর, তারপরে বাংলাদেশ ব্যাংক কি আইন কি অধ্যাদেশ বলে গঠিত হয়েছে এবং বর্তমানে যে দু একটা সংস্কারের কথা চলতেছে এই সংস্কারগুলা। তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কোর যে ফাংশন বা রোল অফ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের যে মেজর যে রোল গুলা, এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভালো করে পড়তে হবে। এবং এই জিনিসটা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, বাংলাদেশ ব্যাংকে যে কয়েকটা ডিভিশন আছে, কয়েকটা ডিভিশনের স্পেসিফিক কাজগুলো নিয়েও কিন্তু ব্যাংকের রিটেনে প্রশ্ন এসেছে এবং এফবিএসসি সেটা করেছে। ওকে, সো আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের এই জিনিসটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন খেয়াল করে দেখবেন। বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ কয়েকটা রিপোর্ট প্রকাশ করে, ঠিক আছে, এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সেখানে আমাদের অনেক কিছু থাকে, জেন্ডার গ্যাপ থাকে, রুরাল ডেভেলপমেন্ট থাকে। সো এই জিনিসগুলা এখন এটা কোথায় পাবেন? এটা হচ্ছে ওয়েবসাইটে পাবেন। বুঝতে পারছেন? এই জিনিসটা ইজি। আপনার যে কাজটা করবেন, এরকম বাংলাদেশ ব্যাংক কি কয়েকটা আপনার কি করে আপনার প্রতি মাসে বা 3 মাস পর পর কি করে কিছু রিপোর্ট প্রকাশ করে। ঠিক আছে, এই রিপোর্ট গুলোকে জাস্ট কি করবেন জানেন? আপনি ইয়াতে দিবেন, ইয়াতে আপনার ক্লথ বা চ্যাট জিপিটি যে কোনো একটা দিবেন, প্রিমিয়াম ভার্সন থাকলে বেটার হয়। দিয়ে বলবেন যে এটাকে আপনার সামারাইজ করে দিতে এবং এখান থেকে আপনার মানে কম্পিটিটিভ এক্সামে আসার মতো কিছু ইনফরমেশন গুলো এক্সট্রাক্ট করে দিতে। আমার কথা কি বুঝতে পারছেন? মানে ওয়েবসাইটে গিয়ে আপনি ওদের যে এটা পাবেন, বুঝতে পারছেন আমার কথাটা? ওদের যে আপনি এটা পাবেন, ওয়েবসাইট পাবেন, ওই ওয়েবসাইট থেকে আপনারা কি করবেন, ওই রিপোর্ট কয়েকটা মানে রিসেন্ট রিপোর্ট, একদম আজীবনের রিপোর্ট না, রিসেন্ট 2-3 মাসের যে রিপোর্ট গুলো আছে, 2-3 মাসের যে রিপোর্ট, দেখুন ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের রিপোর্ট আছে, এমএফএস নিয়ে রিপোর্ট আছে, তারপরে আমার এরকম বিভিন্ন কিছু নিয়ে এরকম 3-4টা টপিকের রিপোর্ট বেরোচ্ছে কয়েকদিন। ঠিক আছে, এজেন্ট ব্যাংকিং নিয়ে কয়দিন আগে বেরোছিল, মাসখানেক হয়েছে। ঠিক আছে, তো এগুলোকে জাস্ট আপনি কি করবেন, চ্যাট জিপিটি কে দিবেন, দিয়ে বলবেন যে এটা আমাকে সামারাইজ করে দিতে, একদম স্পেসিফিক করে দিতে, এবং যদি কোনো ইম্পর্টেন্ট তথ্য থাকে ইয়াতে আসার মতো, আপনার কম্পিটিটিভ এক্সাম আসার মতো, সেই জন্য এক্সট্রাক্ট করে দেয় এবং সে আপনার এই কাজটা করে দেবে, পুরো রিপোর্ট আপনার পড়ার দরকার নেই। তাহলে বুঝতে পারছেন যে এই জিনিসটা কিন্তু আপনার একটু ডিটেলসে পড়তে হবে। আবার বলতেছি এই জিনিসটা একটু ডিটেলসে পড়তে হবে। এমন বলতে হবে যে ভাই সহায়ক বই কি কি, আপনাদের সবার কাছে এমপি3 বইটা আছে, ফার্মলি বিলিভ ইট। ঠিক আছে, আপনাদের কাছে হয়তো যারা একটু মানে অনেকদিন ধরে পড়া করতেছেন তাদের কাছে ক্র্যাক দ্য প্রিভিয়াস কোশ্চেন বইটা আছে। তবে আমি আপনাদের অনুরোধ করবো ক্র্যাক দ্য ব্যাংক ভাইবা বইটা একটু নিয়ে নিন। ঠিক আছে, ওইটার মধ্যে ধরেন এই যে সেগমেন্টটা ফাইন্যান্সিয়াল ব্যাংকিং এর নলেজ, এটার জন্য আপনাদের ওই যে ক্র্যাক দ্য ব্যাংক ভাই বা বইটা ভালো একটা ভূমিকা পালন করবে। কেন পালন করবে ক্লাসের শেষে আবার বলবো। ঠিক আছে, সো আবার বলতেছি মানে আপনাদের এখন যদি বলতে পারেন যে ভাই জিকে বই কোনটা নিব, সো আমি বলবো আপনাদের কাছে যে জিকে বইটা আছে সেটা যথেষ্ট। সেটা এমপি3 হতে পারে, সেটা আপনার বেসিক ভিউ হতে পারে। ঠিক আছে, এই দুইটা বই তো মোটামুটি চলে। সো এই দুইটা বইয়ের সাথে আপনারা ক্র্যাক দ্য ব্যাংক ভাইবা, আবার খেয়াল করেন ভাইবার একটা যে বই আছে ওই বইটা একটু নিয়ে নিন। এখন আপনি বলতে পারেন যে ভাই ভাইবার বই কেন আপনি বলতেছেন আর্লি এজে পড়ার জন্য, এটা উত্তরটা পাবেন একটু পরে। আচ্ছা, তো আমাদের প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়ে যা কিছু আছে সবকিছু আমাদের ভালো ঠোঁটের আগে রাখতে হবে, আর অবশ্যই প্রিভিয়াস কোয়েশ্চন গুলো সলভ করে ফেলবেন এই টপিক থেকে যা যা আসছে।
সো তারপর আমাদের ব্যাংকিং সেক্টর, এটা নিয়ে আপনাদের নোট করে রাখা উচিত আমার যেটা মনে হয়, কারণ এটা প্রিলিতে আসে, রিটেনে আসে, ভাইভাতে আসে। আমার কথা বুঝতে পারতেছেন? এটা প্রি রিটেন ভাইভা উভয়তে আসে। সুতরাং আপনাদের এই জিনিসটা আপনাদের একটা নোট রাখা উচিত আমার যেটা মনে হয়। ইতিহাস, ঠিক আছে, আমাদের দেশে কি কি ধরনের ব্যাংক আছে, তফসিলি অতফসিলি, আবার তফসিলি ব্যাংকগুলোর মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার শরিয়া বেসড ইসলামী ব্যাংক, তারপর হচ্ছে ফরেন ব্যাংকস। তো এই যে টাইপগুলো, প্রত্যেকটা টাইপ আপনারা কি করতে হবে মানে, এবং উদাহরণগুলো আপনার মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আপনার যেগুলো আপনার নন শিডিউল ব্যাংক, ওগুলোর নামগুলো আপনার মাথায় রাখতে হবে। তারপরে বাণিজ্যিক ব্যাংকগুলো কোন রুল দ্বারা বা কোন ল দ্বারা ইয়া হয়, ঠিক আছে, ব্যাংক কোম্পানি অ্যাক্ট, এই প্রত্যেকটা সাল সহ আপনাকে মাথায় রাখতে হবে। খুব বেশি কিছু না, এমন না যে ওই অ্যাক্ট গুলো আপনার এ টু জেড পড়তে হবে, জাস্ট একটা নাম পড়লেই হচ্ছে। বুঝতে পারছেন আমার কথা? তারপর আপনার আলাদা করে এখন আপনি একটু ইম্পর্টেন্স দিবেন এমএফএস কে, ঠিক আছে, এমএফএস আর এনবিএফআই, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ আমার যে ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউট গুলো আছে সেগুলা। এবং রিসেন্ট ডাটাগুলো একটু পড়বেন, এবং রিসেন্ট ডাটাগুলো পড়তে গিয়ে দেখবেন অনেক কিছু পাচ্ছেন, যেমন ধরেন আপনার কতগুলো এফআই কিন্তু কি করা হয়েছে, আমাদের লিকুইফাইড করা হয়েছে, তারপর আবার কত ব্যাংক কতগুলো কি হচ্ছে মার্জার করা হচ্ছে। সো এরকম যখন টার্মগুলো পাবেন, টার্মগুলো একটু জাস্ট সার্চ দিয়ে চেষ্টা করবেন যে পড়ার, যে এই টার্মটা দ্বারা আসলে কি বোঝায়। ওকে, তারপর আমাদের ইসলামিক ব্যাংকিং এর উপরে একটু আলাদা করে একটু নজর দিবেন সবাই। কেন ইসলামিক ব্যাংকিং এবং প্রোডাক্টে কেন বলতেছি, কারণ আপনাদের এক্সাম টেকার হচ্ছে ভাইয়া এফবিএস, ঠিক আছে। সো এফবিএস একটা পছন্দের মানে, এফবিএস সাধারণত কি আপনার, আপনারা হয়তো জানেন তাদের পলিটিক্যাল ভিউটা কি। সো আমি কোনো কন্ট্রোভার্সি যেতে চাচ্ছি না, তারপর আমি বলবো যে আপনাদের উচিত এই জিনিসটা একটু ডিটেলসে পড়া, কারণ হচ্ছে বাংলাদেশ একটা মানে মুসলিম ফার্স্ট কান্ট্রি, ঠিক আছে, এই দেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মুসলিম, ঠিক আছে। সো আপনারা অবশ্যই ইসলামিক ব্যাংকিং এর একটা কোর কনসেপ্ট জানা উচিত, ঠিক আছে, যে ট্রেডিশনাল ব্যাংকের সাথে ইসলামিক ব্যাংকের পার্থক্যটা কি, আর বাংলাদেশে কি কি ইসলামিক প্রোডাক্ট মানে ইসলামিক ব্যাংকিং কি কি প্রোডাক্ট এখনো আমাদের দেশে, যেমন সুকুক ব্যাংক সবাই হয়তো জানেন। সো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, একদম মানে মানে সারফেস লেভেলের নলেজ থেকে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবেন। ক্লিয়ার? সো আপনাদের কিন্তু দেখেন, আমি যে টপিকগুলো সেগুলো কিন্তু আপনার না পড়ে গেলে এক্সাম হলে মানে আপনার জন্য পাপ হবে। সো প্রথম কথা হচ্ছে আপনাকে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে ভালো করে পড়তে হবে, তারপর আমাদের দেশের যে ব্যাংকিং সেক্টর আছে সেটা আপনার ক্লিয়ার আইডিয়া আপনার রাখতে হবে। আচ্ছা, ক্লাসে যদি আপনার নলেজ হয় আমাকে কাইন্ডলি জানাবেন, ঠিক আছে, কারণ আমি এই জুন থেকে মিউট করে দিব। বুঝতে পারছেন আমার কথাটা? ওকে, সো তারপরে আসি আমি আবার। তো আমরা যেটা বললাম, তারপরে আপনাকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ভাই আপনার ব্যাংকিং টার্ম গুলা। এখন বলতে পারেন যে ভাই ব্যাংকিং টার্ম গুলা কোথা থেকে পড়বো? ব্যাংকিং টার্ম পড়ার সবচেয়ে ভালো বই আমার কাছে যেটা মনে হয়, দুইটা বই আমি আপনাকে সাজেস্ট করি, তবে নতুন করে এখন বই কেনার দরকার নাই, যদি আগে থেকে থাকে তাহলে তো ভালো। একটা হচ্ছে ক্র্যাক দ্য ব্যাংক ভাইবা, ঠিক আছে। আর যারা মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের, খেয়াল করেন আমার কথাটা, ক্র্যাক দ্য ব্যাংক ভাবে এটার মধ্যে মোটামুটি দেখলাম যে মোটামুটি মানে পরীক্ষা আসার মতো, এর বাইরে যদি আসে তাহলে তো কোনো বই থেকে আপনি কনফার্ম হতে পারবেন না, ঠিক আছে। এর আপনি যদি মনে করেন যে এটা কাদের জন্য, এটা হচ্ছে বেসিক্যালি সায়েন্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য এই বইটা, ঠিক আছে। আর আপনারা যদি বলেন যে আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য, তাহলে আমি আপনাদেরকে বলবো যে ভাই বিজনেস এনসাইক্লোপিডিয়া নামে একটা বই আছে, ওই বইটা একটু কাইন্ডলি ফলো করেন, ঠিক আছে। আর বলতেছি যারা ধরেন বিবিএ গ্রাজুয়েট তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা সরাসরি বিজনেস এনসাইক্লোপিডিয়া বইটা নিতে পারেন। আর যারা হচ্ছে আপনার সায়েন্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তাদের জন্য এই বইটা পড়লে যথেষ্ট। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আচ্ছা, এখান থেকে আমাদের আমি জাস্ট কয়েকটা ব্যাংকিং টার্ম বললাম, ঠিক আছে, আপনাকে প্রত্যেকটা পড়তে হবে। যেমন এনপিএল কিন্তু একটা ছোট টার্ম না, এমন না যে এটা শুধু নন পারফর্মিং লোন বলে আপনার পড়া শেষ। এইটার যত রকম প্রকারভেদ আছে সবকিছু পড়তে হবে। সিমিলারলি ইনফ্লেশন, ঠিক আছে, মানি লন্ডারিং, অ্যান্টি মানি লন্ডারিং, তারপর সিকিউরিটি মানে আপনারা বুঝেন বিল বন্ড এগুলো আর কি। তারপর আপনার হচ্ছে এই ব্যাংক রেটস, তারপর হচ্ছে আপনার ওই যে ক্লিয়ারিং হাউস, ঠিক আছে, যতগুলো এই যে এনপিএসবি, তারপর হচ্ছে আপনার ইএফটিএন। তো এই জিনিসগুলো আপনার কি করতে হবে, আপনার একটু মাথায় ভালো আইডিয়া রাখতে হবে। ক্লিয়ার? একদম ডিটেলসে যেতে হবে। খেয়াল করে এখন বলতে হবে যে ভাই ডিটেলসে কিভাবে যাবো, আপনি একটা প্রিভিয়াস কোয়েশন পড়তেছেন, প্রিভিয়াস কোয়েশন পড়ার সাথে এটা একটু বুঝে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। সম্যক ব্যাখ্যাটা একটু আপনি ইদার গুগল যদি সময় থাকে আর কি, ঠিক আছে, একটু গুগল সার্চ করে একটু চেষ্টা করেন যে কি রিলেট করে পড়া, মানে মুখস্থ না এমসিকিউ। তারপর আমাদের এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, আমাদের বেসিক ইকোনমিক্স আমাদের সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, এই বেসিক ইকোনমিক্স সম্পর্কে, ঠিক আছে। আপনার মনে হয় এগুলো অলরেডি পারেন মনে হয়, জিডিপি, জিএনপি, এনএনপি, জিএনএস, জাস্ট এগুলো একটু রিভাইজ করে যাবেন, ঠিক আছে। তারপরে এলডিসি গ্রাজুয়েশন খুবই গুরুত্বপূর্ণ। পুরো এলডিসি গ্রাজুয়েশন উপর আপনার একটা নোট থাকা উচিত। এমন বলতে পারেন যে ভাই এটা তো ফোকাস সেটিং এ আসবে কি, উত্তর হচ্ছে ফোকাস সেটিং এর জন্য না, এটা আপনাকে প্রিলি, রিটেন, ভাইবা সবখানে সাপোর্ট দিবে। সুতরাং এই এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আপনার মানে ফোকাস আকারের নোট না, একটা হচ্ছে এ টু জেড কমপ্লিট নোট থাকা উচিত, ঠিক আছে। যদি না থাকে কাইন্ডলি কয়েকদিনের মধ্যে বিল্ড আপ করে নেন। আমি যেগুলো বলছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাই, আপনাকে ভাইবাতে জিজ্ঞেস করবেই। এবং এলডিসি গ্রাজুয়েশন পর থেকে দেখবেন যে আপনি অনেকগুলো টার্ম পাচ্ছেন, ঠিক আছে, যেমন জিএসপি টার্মটা পাবেন। তো এই জন্য বলছি এই জিনিসটা একটু ইন ডেপথ পড়ার চেষ্টা করবেন।
তারপর আমাদের যে বিভিন্ন ধরনের মার্কেট টাইপ আছে, ঠিক আছে, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, তারপর আমরা বলি আপনার মনোপলি বিজনেস। তো এই টাইপের বিজনেস ইয়াগুলো, মার্কেটগুলো কি বুঝে সেগুলো বই পাবেন, বই একটু পড়ার চেষ্টা করবেন। তারপর আরো কিছু নতুন নতুন টার্ম পাবেন, এরকম টার্ম। আর ফিসকাল পলিসি, মনিটারি পলিসি খুবই 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 গুরুত্বপূর্ণ। এডিপি, এগুলো অবশ্যই ভালো আইডিয়া নিয়ে রাখবেন, দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই পড়ে যাবেন, ঠিক আছে। আর একটু কনসেপ্ট বোঝার চেষ্টা করবেন, কারণ আমাদের কনসেপচুয়াল কোয়েশ্চেন গুলো হতে পারে। আপনারা রেফারেন্সের জন্য 50 বিসিএস এর কোয়েশ্চেন দেখতে পারেন, ঠিক আছে। 50 বিসিএস এরকম আমাদের এই ইকোনমিক্স থেকে যে প্রশ্নটা এসেছে, এই ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা একটু বেশি, ঠিক আছে। তারপর আছে আপনারা ইনইকুয়ালিটি তো যখন পড়েন তখন তো আপনারা অলরেডি দুইটা কার্ভের নাম আপনারা পান, একটা হচ্ছে কুজনেস কার্ভ আর একটা হচ্ছে আপনার কি লরেন্স কার্ভ। সো এই জিনিসগুলো একটু ইন ডেপথ পড়ার চেষ্টা করবেন। এখন আপনি যদি শুধু ইনইকুয়ালিটিতে বসে থাকেন তাহলে কিন্তু হবে না। সো ইনইকুয়ালিটি পড়তে গেলে আপনার যে আবার কুজনেস কার্ভ আসে, লরেন্স কার্ভ আসে, এগুলো পড়তে পড়তে আপনার মাথায় চলে আসবে। এক্সামে দেখা দেখা যাবে কি চলে আসলো যে লরেন্স কার্ভ কার 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 মধ্যে সম্পর্ক স্থাপন করে। তো তখন কিন্তু আপনাকে মানে এই লরেন্স কার্ভ সম্পর্কে আপনার বেসিক আইডিয়াটা কিন্তু আপনার থাকতে হবে। বুঝতে পারছেন ভাইয়া? ওকে। তো তারপর হচ্ছে আমাদের বাজেট এবং আমাদের যে অর্থনৈতিক সমীক্ষা আছে এখান থেকে এই প্রত্যেকটা ভালো মানে আচ্ছা একটা জিনিস, আমাদের বাজেট কি ধরনের, ঠিক আছে, তারপর কয় ধরনের বাজেট হতে পারে, ঘাটতি বাজেট, উদ্ধৃত বাজেট, এই টাইপের জিনিসগুলো একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে নিন, ঠিক আছে। আর লেটেস্ট ডাটা গুলো পড়ে নেবেন আপনার ইয়া থেকে। আর এই টার্মটা ইম্পর্টেন্ট, এইটা আমাদের ফোকাস সার্টিফিকেটের জন্য কাজে দিবে, ঠিক আছে। ইভেন আপনার ভাইভাতে এখান থেকে জিজ্ঞেস করতে পারে প্রশ্ন। সুতরাং এই আনএমপ্লয়মেন্ট, কতটুকু এমপ্লয়মেন্ট আমাদের দেশে ক্রিয়েট হচ্ছে, এই সম্পর্কিত যত ডেটা পাবেন এগুলো একটু মাথায় ঢুকে রাখবেন, ঠিক আছে। তো সোশ্যাল সেফটি নেট খুবই গুরুত্বপূর্ণ, ভাইবা তো জিজ্ঞেস করে, প্রিলিত আসবে, রিটেন আসার মতো। তো সোশ্যাল সেফটি নেট পরীক্ষাতে আসতে পারে, যে আপনার ধরেন রিটেন এক্সামে আসতে পারে যে আমাদের ইফিসিয়েন্সি মেজার করতে বলা হতে পারে, আমাদের যে এক্সিস্টিং সোশ্যাল সেফটি নেট আছে সেটার একটা ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন আপনাকে দিতে বললো। তো সেখানে তো আপনি শুধু সোশ্যাল সেফটি নেট লিখলে হবে না, ওইটার ইয়াটা কি, ইফেক্টিভনেসটা আপনার কি করতে হবে, ইভালুয়েট করতে হবে। সুতরাং একটু বুঝে পড়ার চেষ্টা করবেন। আর আমাদের কোন কোন খাতে আমার কতটুকু বরাদ্দ দেওয়া আছে বাজেটের, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, ওকে। আর পেনশনটাও সাথে একটু পড়ে নেবেন, ঠিক আছে, ইউনিভার্সাল পেনশন থেকে শুরু করে মানে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ওকে। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আইএমএফ আমাদের এটার উপর একটা কি দিয়ে রাখছে ভাই, আমাদের কন্ডিশন দিয়ে রেখেছে, ঠিক আছে। তো আমাদের ভ্যাট ট্যাক্স ফুল ফর্ম কি, কবে চালু হয়, ঠিক আছে, ইতিহাসগুলো একটু পড়ে নেবেন, মানুষের কখন চালু হয়। তারপর আমাদের আইএমএফ কি কি শর্ত দিয়ে রেখেছে, ঠিক আছে, মানে এই ভ্যাট এবং ট্যাক্সের কতটুকু রেশিও হওয়া উচিত, এগুলো একটা ইয়া দেওয়া আছে, সেগুলো একটু কাইন্ডলি পড়ে নিয়েন। তারপর আমার এই জিনিসটা পড়ে নিন, এটা বাজেটের ওখানে পাবেন, যে কার জন্য কতটুকু মানে কতটুকু পর্যন্ত কর রেয়াত করা আছে, মানে এই করযোগ্য আয় কতটুকু পর্যন্ত, এই স্ল্যাবগুলো একটু দেখে নেবেন। তারপর আমাদের ট্যাক্স এবং ভ্যাটের যে ল এবং অ্যাড গুলো আছে, আইনগুলো আছে, সেগুলো একটু দেখবেন। আর এনবিআর সম্পর্কে একটু ডিটেলস পড়ে যাবেন, এটা আসার মতো, ঠিক আছে, এনবিআর, ওকে। তারপর ট্যাক্স জিডিপি রেশিও, এটা তো ধরেন বিসিএস এর ভাইবার একটা কমন প্রশ্ন, বিসিএস এর ভাইবা, ব্যাংক ভাইবা, তো এখানে আসার মতো। তো আমি যে এগুলো কিন্তু আমার সব কাভার হচ্ছে না, আমি যদি এগুলো আবার রিভাইজ দিয়ে লাগবে আপনার জন্য, আপডেট করার জন্য, আমি জাস্ট একটা র্যান্ডম আইডিয়া দেওয়ার জন্য যে কি পড়বেন আপনারা। তো আমার মেইন হেডলাইন গুলো দিকে তাকান, এইগুলো হচ্ছে আমার গুরুত্বপূর্ণ, ব্যাংকিং টার্মস, তারপর হচ্ছে বেসিক ইকোনমিক্স, তারপরে বাজেট, তারপর হচ্ছে ট্যাক্স এর ভ্যাট, তারপর আছে আপনার ইন্টারন্যাশনাল ট্রেড। আপনারা যারা আপনার ইয়াতে পরীক্ষা দিয়েছেন তারা হয়তো জানেন, এই বিডা রিটেন দিয়েছেন, যে ওখানে কিন্তু আমাদের বিওপি চলে আসছিল, ব্যালেন্স অফ পেমেন্ট, ঠিক আছে। তো এই টাইপের জিনিসগুলো কনসেপ্ট আপনাদের মাথায় অবশ্যই রাখা উচিত। আর বর্তমানে তো আপনার একটা টেরিফ ওয়ার চলতেছে, সো এই টেরিফ ব্যারিয়ার্স গুলো পড়বেন। আইএমএফ এবং ডাব্লিউবি নিয়ে ভালো করে মানে এটা এটা নোট রাখা উচিত আপনাদের, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক আপনাদের একটা নোট রাখা উচিত। পিটিএ এফটিএ নিয়ে মানে বাংলাদেশের পিটিএ এফটিএ আপনার একটা নোট রাখা উচিত, বুঝতে পারছেন। এগুলা মানে আজীবন আপনাকে প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে আপনাকে সাপোর্ট দিবে, নট ফর ব্যাংক এক্সামস, ওকে। তারপরে মানি লন্ডারিং তো আগে আলোচনা হয়েছে, তো অ্যান্টি মানি লন্ডারিং এবং বাংলাদেশের যে ইনিশিয়েটিভ গুলো, এগুলো একটু কাইন্ডলি একটু দেখে নিন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেড একটা জিনিস মানে বাদ গেছে, এটা হচ্ছে এলসি। এলসি আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এলসি, আন্ডার ইনভয়েসিং, ঠিক আছে, ওভার ইনভয়েসিং, এগুলো একটু দেখে নেবেন। তারপর আমাদের শেয়ার মার্কেটটা কাইন্ডলি দেখে নিন, শেয়ার মার্কেট থেকে প্রায় প্রশ্ন আসে, ঠিক আছে। এবং শেয়ার মার্কেটের সাথে একটু বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরটা একটু কাইন্ডলি দেখে নিয়েন, ঠিক আছে, কারণ ব্যাংকের সাথে সাধারণত ইন্স্যুরেন্স ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে, কারণ প্রত্যেকটা ব্যাংকের কিন্তু ইন্স্যুরেন্স করা লাগে। সো আমাদের ওই ব্যাংক আপনার শেয়ার মার্কেট বা ইন্স্যুরেন্সের কি অ্যাক্ট আছে, আবার রেগুলেটরি অথরিটি, সেগুলো দেখবেন। তারপরে মানে এই শেয়ার মার্কেটের আপনার যে ইনস্টিটিউট অর্গানাইজেশন গুলো আছে, ডিএসসি, সিএসসি। আর ইন্স্যুরেন্সে আমাদের যে মেজর দুইটা আছে আপনার, এসবিসি এবং সাধারণ বীমা, জীবন বীমা, এগুলো একটু কাইন্ডলি দেখে নিন, ঠিক আছে, কে কোন সেক্টরে কাজ করে, এগুলো একটু দেখবেন। আর আমাদের বিভিন্ন টার্মস গুলো আছে, টার্মস গুলো আপনারা বইয়ে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে, ওই যে ক্র্যাকে অথবা আপনার বিজনেস এন্সাইক্লোপিডিয়াতে পেয়ে যাবেন।
তারপরে আপনার হচ্ছে যে ওই বিভিন্ন সিডিবিএল এবং যে ক্রেডিট রেটিং এজেন্সিস গুলো আছে এগুলো একটু এক পলকে, এগুলো আপনাদের ওই এক্সিস্টিং এমপি3 বা আপনার জিকে বইগুলোতে পেয়ে যাবেন। সো এই জিনিসগুলো আপনার একটু কি দেখে যেতে হবে অবশ্যই। তারপর আসবে আপনার প্রোডাক্ট। এখন বলতে পারেন যে ভাই এই জিনিসটা কেন দরকার, কারণ হচ্ছে আমাদের বিএনপি সরকারের সাথে এই দারিদ্র বিমোচন ওতপ্রোতভাবে জড়িত, কারণ তাদের এটা ভালো একটা সাফল্য ছিল এখানে, বুঝতে পেরেছেন। আর সাথে এনজিও রোলটাও পড়ে নেবেন, কারণ আমাদের সদ্য মানে বিদায়ী আমাদের যে গভর্নমেন্ট সেটা কিন্তু আমরা এনজিও গভর্নমেন্ট বলে অভিহিত করি। তো তাদের এখন একটা কিন্তু ইম্প্যাক্ট আছে। তারা কিন্তু দেখেন একটা এনজিও কিন্তু অলরেডি একটা দেশ চালাইছে অলমোস্ট 2 বছর ধরে। সুতরাং আমাদের এই সাথে অবশ্যই এসডিজি কে রিলেট করে পড়বেন, এসডিজি প্রত্যেকটা ধারা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ধারাগুলো একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবেন, কারণ এটা রিটার্নের কাজে লাগে এবং এটা আপনার নোট রাখা উচিত। ঠিক আছে, মানে এসডিজি এর আপনার ফুল নোট রাখা উচিত ইংলিশে। সো তারপর আমার যে আপনার মাইক্রো ফাইন্যান্স যে ইনস্টিটিউট গুলো আছে বা এনজিও যেগুলো আছে এগুলো একটু আপনার পড়া উচিত এবং তাদের রোলটা কি আপনার ইয়াতে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে সেটা একটু অবশ্যই দেখে নেবেন। তারপর আমাদের দেশে কয়েকটা আরডিএ আছে, কোথায় কোন আরডিএ গুলো আছে কুমিল্লার বার্ড সহ একটু কাইন্ডলি দেখে নিন, ঠিক আছে। আর এই পভার্টি রিডাকশনের সাথে কিছু বাংলা টার্ম ইংরেজি টার্ম আছে, বাংলা যেমন কাবি খা, ইংরেজি হচ্ছে আপনার এই কিছু টার্মগুলো আছে, টার্মগুলো অবশ্যই আপনারা যে এক্সিস্টিং যে আপনাদের ব্যাংক বই আছে বা জিকে বই আছে সেখানে একটু দেখে নেবেন, ক্র্যাক অথবা এমপি3। ক্লিয়ার আমার কথাটা? আবার কেউ ভাবে না যে আমি এখানে কোনো বইয়ের বিজ্ঞাপন করতে আসছি, আপনাদের ভালোর জন্য বলতেছি, ঠিক আছে। কোনো বই থেকে আমি 1 পয়সা টাকা পয়সা আজ পর্যন্ত পাই নাই, পাবো না, কারণ আমি চাই না। আচ্ছা, তাও যেটা বলতেছিলাম, আমাদের রেমিটেন্স নিয়ে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত এবং এখানে একটা জিনিস বাদ গেছে, এটা হচ্ছে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমার দরকার। ঠিক আছে, এই ডেটাগুলা এবং এগুলার একটু কারেন্ট যে আপনার নোটগুলো আছে এগুলো একটু কাইন্ডলি পড়ে নিয়ে এটা চেষ্টা করছি একটু গুগল ঘেটে ঘেটে আমাদের পেপার থেকে যে আর্টিকেলগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়ার জন্য। পেপার বলতে আপনার জাস্ট ডেইলি স্টার, বিজনেস স্ট্যান্ডার্ড আর হচ্ছে আপনার প্রথম আলোর বাইরে যাওয়ার দরকার নেই। আর এনজিন আপনার নোট থাকা উচিত, এটা আপনার প্রি রিটার্ন ভাইবা সব জায়গায় কাজে দেয়, এটা আপনার নোট রাখা উচিত। ঠিক আছে, এবং এখান থেকে পড়তে গেলে আপনি অনেকগুলো টার্ম পাবেন, LWD পাবেন, অনেক কিছু টার্মগুলো পাবেন, ঠিক আছে, জিএসপি ফেসিলিটিস পাবেন। তো এই জিনিসগুলো আপনার কি করতে হবে, এই আরএমজি নোট থেকে আপনার কি করতে হবে, পড়তে হবে। আর এছাড়া আমাদের কিন্তু কি এই যে বর্তমানে গ্যাস পাওয়ার, আচ্ছা আরেকটা জিনিস আমি বাদ দিছি, এটা হচ্ছে আমাদের যে আমার রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, বা আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা, এইটা আপনার একটা আলাদা নোট রাখা হচ্ছে, এটা আসার মতো মনে হচ্ছে, ঠিক আছে। এটা আসার মতো, এটা আপনার পড়া রাখা হচ্ছে। বলতে পারেন যে ভাই এগুলো তো সরাসরি ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল রিলেটেড না, স্টিল আপনাকে পড়তে হবে, কারণ এগুলো কিন্তু মূল প্রভাবক, ঠিক আছে। তারপর আমাদের পোর্ট যেগুলো আছে, ঠিক আছে, আমাদের ল্যান্ড পোর্ট আর হচ্ছে আমাদের কি সি পোর্ট, এগুলো একটু কাইন্ডলি আইডিয়া রাখবেন। এটা রিপিট হয়ে গেছে, ওকে। আর হচ্ছে আমাদের টাকা, এইটাতে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আমাদের টাকার হিস্ট্রি, কবে প্রথম চালু হয়েছিল, কয় ধরনের নোট আছে, সরকারি নোট, ব্যাংক নোট, ঠিক আছে। তারপরে এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু আলাদা করে পড়ে নেবেন, যেটাকে আমরা বাংলা টাকশাল বলি, কবে প্রতিষ্ঠিত হয়, কে রেগুলেট করে, ঠিক আছে, তার ফাংশনটা কি, আর কোন টাকায় কি কি ধরনের ডিজাইন আছে সেগুলো একটু কাইন্ডলি কি করবেন ভাইয়া, একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন? ওকে, এখন আপনাদের মেইন যে কোয়েশনটা মানে আজকের সেশনের মূল যে জায়গাটা সেটা হচ্ছে ভাই মানে অ্যানালিটিক্যাল কিভাবে পড়বো, রাইট? আপনাদের সবার কিন্তু একটা কমন প্রশ্ন এইটাই যে ভাই অ্যানালিটিক্যাল। আচ্ছা, আমি আপনাদেরকে বলি ভাই, অনেকে অনেক কথা বলবে ভাই, ফ্রাঙ্কলি স্পিকিং অনেকে অনেক কথা বলবে, তো এই অল্প সময় আপনার পক্ষে আসলে বেশি পড়া সম্ভব না। তবে একটা কথা বলি, আপনার একটু চেষ্টা করেন যে বিসিএস এ মেন্টাল এবিলিটি আছে না আপনার, প্রিলি এবং রিটেন, ঠিক আছে, এমসিকিউ বেস যে এটা আসে আপনার প্রি রিটেন বলতে, ওই প্রিলিতে তো এমসিকিউ, রিটেনে আপনার এমসিকিউ আসে, ওগুলোর প্রশ্নগুলো যদি দেখেন মোটামুটি ওগুলা, আর এটার সাথে এক্সট্রা করে আপনি যদি পাজল দেখতে পারেন, ঠিক আছে, পাজল কিন্তু বিসিএস এর ইয়াতে আসে মাঝে মাঝে, ঠিক আছে, পাজল। আর আরেকটা জিনিস আছে আমার, আমি তো এটা বলতে ভুলে গেছি এখানে, সরি, এটা হচ্ছে আমার অ্যানালজি। এই এই তিনটা দিয়েই আপনার কিন্তু কি, আমি আবার বলতেছি একদম শর্টকাটে যদি বলি, আপনাদের বিসিএস এর যে মেন্টাল এবিলিটি আছে না, বিসিএস এর মেন্টাল এবিলিটির প্রিভিয়াস কোয়েশ্চন গুলো একটু জাস্ট থরলি পড়তে থাকেন, এমসিকিউ গুলা। তা ওখানে দেখবেন যে ম্যাক্সিমাম টপিকে হচ্ছে ম্যাথের, খেয়াল করে দেখবেন, ম্যাথের বা ক্রিটিক্যাল, ঠিক আছে। এইটার সাথে আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট পাজলের একটু প্রিপারেশন যদি নিতে পারেন আর এর সাথে অ্যানালজি, ভাই আর কিছু লাগবে না। এবং আমি বিশ্বাস করি আপনারা যারা আইবিএস জব প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এই জিআরই বি বুক থেকে 27 সেট অ্যানালজি কিন্তু আপনাদের শেষ করা আছে, রাইট? এবং এটা আপনাদের যে ভোকাব বইগুলো আছে, ভোকাব বইগুলোতে কিন্তু আপনারা কি অলরেডি এটা কভার করে ফেলেছেন, ঠিক আছে। এবং বিসিএস কিন্তু মাঝে মাঝে টুকটাক আসে অ্যানালজি, তো অ্যানালজি না পড়ে যাওয়াটা পাপ এখানে, বুঝতে পারছেন? এই অ্যানালিটিক্যাল কোয়েশনে অ্যানালজি না পড়ে যাওয়াটা পাপ, এটা ইংলিশও আসতে পারে আবার অ্যানালিটিক্যাল আসতে পারে। তারপর আসলে আপনার পাজল, পাজল কোথা থেকে পড়বেন এটা হচ্ছে একটা কোয়েশন।
তো আমাদের যে 27 সেট পাজল আছে এটা যদি সলভ করতে পারেন, অ্যাটলিস্ট কয়েকটা যদি বুঝে বুঝে পড়তে পারেন, আমার মনে হয় সেটা যথেষ্ট। বুঝে 10-12টা করলেও হবে, ঠিক আছে, যেগুলো আপনার আইবিএ বা, হ্যাঁ, আইবি বা প্রিভিয়াস জবে এসেছে। আপনারা যারা বিটা রিটেন দিয়েছেন তারা হয়তো জানেন যে ওখানে কিন্তু আমার পাজল চলে এসেছিল রিটেনের মধ্যে। সো আইবিএ কোয়েশ্চেন করলে কিন্তু কি আপনার পাজল মাঝে মাঝে দিয়ে দেয়। ওকে, আমার যতটুকু মনে পড়ে, আমি যদি ভুল না করি, আরেকটা পরীক্ষাতে পাজল এসেছিল, ইফ আই এম নট রং, আমি কি জানি না ভুল বলতেছি কিনা, বাট মোস্ট প্রবাবলি এটা বিসিআইসি এর যেটাতে আমি চাকরি পেয়েছিলাম, সেখানে কিন্তু আপনার পাজল এসেছিল, রাইট? সো যেটা বলতেছি, তাহলে আপনাদের কাজ হচ্ছে কি ভাই, মানে এক একজন হয়তো এক কথা বলবে, আপনাদের কাজ হচ্ছে ভাই জাস্ট এই অ্যানালজি, পাজল, আর হচ্ছে আপনার কি মেন্টালিটি জাস্ট পড়ে যান। আমার মনে হয় এতটুকু যথেষ্ট। বুঝতে পারছেন? এখন আপনাদের, আমাকে একটু কাইন্ডলি যারা জুমে আছেন তারা একটু আমাকে যদি জানান যে কারো কি কোনো ধরনের কোয়েরি আছে কিনা, তাহলে আমি বাকি কথাগুলো শেয়ার করব। আমাকে অবশ্যই একটু ইয়াতে করিয়েন ভাইয়া, মানে মেসেজ করে করিয়েন, কারণ আমি কিন্তু কারো কথা শুনবো না। মোস্ট আমার এটা নতুন ডিভাইস, তো আমার ইয়াতে সমস্যা দিচ্ছে। পাজল কোথা থেকে বড়, চমৎকার প্রশ্ন। পাজল কোথা থেকে বড়, উত্তরটা দিচ্ছি ভাই। পাজল পড়া, আবার বলতেছি, আপনারা যদি মনে করেন যে একদম মানে নবিশ, আপনারা মানে আপনারা এখনো বুঝেন না যে পাজল কি জিনিস, তাহলে আপনারা বাজার থেকে একটা বই কিনতে পারেন। এটা হচ্ছে আপনার সাইফুরস একটা পাজলের বই আছে, ঠিক আছে, সাইফুরস একটা চটি বই আছে, ছোট করে একটা বই আছে পাজলের, সেটা আপনারা দেখতে পারেন। আর যদি যারা মনে করেন যে না পাজলের মেকানিজমটা আপনি মোটামুটি জানেন, আপনার শুধু প্র্যাকটিস দরকার, তারা জিআরই বিগ বুক থেকে ওই 27 সেট পাজলটা জাস্ট সলভ করে নিলে হবে। বুঝতে পারছেন? এটা অনলাইনে ইয়াতে পাওয়া যায়, পিডিএফ আকারে পাওয়া যায়, তো গুগল সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন অবশ্যই আমাকে একটু কাইন্ডলি টেক্সটে জানাবেন ভাই, কাইন্ডলি টেক্সটে জানান। আচ্ছা, এগুলো পরের কথা। আচ্ছা, আবার এবার আমি আমার কথা বলে ফেলি, তাহলে মনে হয় ভালো হয় না, কারণ পরে আবার সময় পাবো না। আচ্ছা, এবার আপনাদের স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত ভাইয়া, ঠিক আছে, সবাই খেয়াল করেন। আপনাদের স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত সেটা আমি একটু শেয়ার করি। দেখেন, আপনারা কিন্তু এতদিনে, মানে আপনারা তো নতুন প্রিপারেশন নিচ্ছেন না, তাই না? সো আপনাদের দেখেন তো এই প্রিপারেশন গুলো কিন্তু আপনাদের আগের মতোই, বাংলা, ইংলিশ, 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 ম্যাথ, আর হচ্ছে আমার কি, ম্যাথ, আইসিটি। দেখেন এগুলো কিন্তু আগের মতোই, সো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। জাস্ট ভাইয়া কি বলছে, আবার রিকেপ করে দিচ্ছে আপনাদেরকে। বাংলাতে ভাইয়া বলেছে ব্যাকরণ আর বিরোচন অংশে সবচেয়ে বেশি জোর দিতে, ঠিক আছে, আর সাহিত্য শুধু বিগত গুলো একটু কাভার করে যেতে পারলে হবে। ইংলিশের মধ্যে ভোকাব বেসটাকে ভাই একটু বেশি জোর দিতে বলছে, ঠিক আছে। তারপরে ম্যাথের ক্ষেত্রে আসলে এইটা, মানে সাজেশন দেওয়াটা আসলে একটা বাটপারি, ফ্রাঙ্কলি স্পিকিং বাটপারি, ঠিক আছে, কারণ এটা একটা জুয়া খেলার মতো। সো সাজেশন আমি না দিয়ে বলবো যে আপনি যদি একটু প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো যদি সলভ করে ফেলেন, ঠিক আছে, তাহলে যথেষ্ট আমার। বুঝতে পেরেছেন? প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো যদি একটু সলভ করে যান বুঝে বুঝে প্রত্যেকটা চ্যাপ্টার, তাহলে যথেষ্ট। আর লাস্টে হচ্ছে আমার আইসিটি, আইসিটিও সেম। প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো একটু চেষ্টা করবেন যে আইবি এর খেয়াল করেন, যদি কারো কাছে আইবি এর কোয়েশ্চেন বই থাকে, আইবি এর কোয়েশ্চেন বইতে একটু আইসিটি গুলো একটু জাস্ট ফলো করে ট্রাই করেন। প্র্যাকটিক্যাল আইসিটি গুলাই আসার কথা, কারণ হচ্ছে যে বিএসসিএস আপনার বলে দেয়, মানে ওরকম বলেছে যে প্র্যাকটিক্যাল প্রায়োগিক আইসিটি যেন দেয়, ঠিক আছে, প্রায়োগিক আইসিটি যেন আপনাকে দেয়, সেটা বলা আছে। ক্লিয়ার আমার কথাটা? তাহলে এখন আপনাকে আলাদা করে প্রিপারেশন নিতে হবে কি, আপনাকে আলাদা করে জাস্ট এই জিনিসটা প্রিপারেশন নিতে হবে। এটা হয়তো আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে, টু বি অনেস্ট, অ্যানালিটিক্যাল। তাও দেখেন এটার মধ্যে কিছু জিনিস কিন্তু আপনারা আগে পড়া আসা, যারা বুদ্ধিমান তারা কিন্তু আগে থেকে পড়তেছে। অ্যানালজি কিন্তু অনেকের কাভার করা আছে। তারপরে পাজলটা হয়তো আপনার জন্য মোরলেস নতুন, তাও এটাতে বেশি সময় দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আপনারা জাস্ট যদি ম্যাক্স 10টা যদি কি করেন একটু বুঝে কাভার করতে পারেন তাহলে যথেষ্ট। আর বলতেছি 10টা ম্যাক্স একটু কি করে নেন, মানে বুঝে নেন যে পাজলটা আসলে কিভাবে সলভ করে। ওকে। আর তারপরে হচ্ছে যে আমার কি ওই বিসিএস এর যে আপনার মেন্টাল এবিলিটি যে কোয়েশ্চেন গুলো, এগুলো একটু জাস্ট থরলি সলভ করে থাকেন। বেশি না, রিসেন্ট গুলো সলভ কর, মানে রিসেন্ট থেকে যাবেন, ঠিক আছে, 47, তারপরে 46, এইভাবে আপনি সিকোয়েন্স আঁকবেন, পুরান থেকে আসবেন না কিন্তু। ক্লিয়ার আমার কথাটা? সো এই হচ্ছে আপনার একটা ম্যাপিং। এখন আছে আপনার পরীক্ষার সময় আছে আপনার 7 দিন, সরি 9 দিন। এর মধ্যে আমি ধরলাম যে আপনার কি একদিন সিস্টেম লস, তাহলে বাকি থাকে আপনার 7 দিন, জাস্ট 7 দিন ধরলাম, ঠিক আছে। এখন আপনার কাজ হবে লাস্ট মোমেন্টে ভাইয়া প্রত্যেকটা সাবজেক্ট একদিনে একটা একটা করে রিভাইজ দেওয়া, একদিন একটা একটা রিভাইজ দেওয়া, সাথে একটা খুচরা খুচরা কিছু পড়া। ধরুন ম্যাথ তো আসলে একদিনে রিভাইজ দিতে পারবে না, আপনাকে ধরুন বাংলাটা একদিনে শেষ করতে হবে এট এনি কস্ট, ইংলিশটা একদিনে শেষ করতে হবে এট এনি কস্ট, ঠিক আছে। যেভাবে হোক, বা আপনি একদিনে যায় 1.5 দিন নিতে পারেন, সমস্যা নাই। তারপরে আইসিটিটা কি অর্ধেক দিনে শেষ হয়ে যাওয়ার কথা, রাইট? সো তারপর আমার যে জিকে যেটা থাকে, জিকে যেটা থাকে এটাও কিন্তু আমার একদিনে শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে 1, 2, 3, 4, আপনার 4 দিন যদি এই এই জিনিসগুলো প্রতি যায়, আপনি একদিন সময় দিতেই পারেন, একদিন বা 1.5 দিন কোথায় দিতে পারেন আপনার এই অ্যানালিটিক্যালে দিতে পারেন সময়, ঠিক আছে। এটা কিন্তু একদম ইগনোর করার কিছু নাই।
আর একটু মুখস্থ করা থেকে একটু বুঝে সলভ করার চেষ্টা করেন। আর কাইন্ডলি ভাই এই অল্প সময়ে কোনো কোর্সে ভর্তি হয় না, মানে এই স্বাধীনের জন্য যদি বলে যে আমি একটা 2 দিনের 5 ঘন্টা একটা অ্যানালিটিক্যাল চালু করবো, ভাই প্লিজ এই সময় একটু নিজে পড়ার চেষ্টা করেন। হ্যাঁ, আশেপাশে মানুষদেরকে হেল্প নিতে পারেন, সিনিয়র বড় ভাই ছোট ভাই, ঠিক আছে, মানে যেটা ফিজিক্যাল আর কি। কোনো অনলাইনে কিছুতে আশা করি আসিয়েন না কাইন্ডলি। আর লাস্ট যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হইতেছে ভাইয়া ম্যাথ। ম্যাথ হচ্ছে যে আপনারা এতদিন যেভাবে পড়াচ্ছেন প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা মোটামুটি সলভ করে আসেন। ভাই আপনাদেরকে যে কোনো একটা প্যানিক দেখানো হচ্ছে না, প্যানিকটা আসলে না, তবে আপনারা প্যানিক হয়ে গেছেন এটা মানে অস্বাভাবিক কিছু না, কারণ হচ্ছে আপনার অল্প দিনের মধ্যে একটু একটা সিলেবাসের একটু পরিবর্তন, খুবই স্বাভাবিক। আবার বলতেছি ভাই আপনার জন্য যেমন কঠিন বাকিদের জন্য সবার জন্য কিন্তু সবাই কঠিন, মানে সবাই এখন অলমোস্ট সেম ব্যাকগ্রাউন্ড আছে। অনেকে বলতেছে যে এখন আইবি এর ছেলেরা বেশি বেশি এসও হবে। ভাই আইবি এর হাতে কোনো কয়েকটা ছেলে আসলে এসওতে যায়, খুব অল্প সংখ্যক ছেলে। সো এরা কিন্তু আপনার মেন মানে ইয়া না, কম্পিটিশন না, ঠিক আছে। আর আইবি বেস জব যারা প্রিপারেশন নেয় তারা একটা অ্যাডভান্টেজ পাবে, কোথায় পাবে? ওই যে তাদের মানে আইবি এর কোয়েশ্চেন প্যাটার্নটার সাথে এফবিএস এর কোয়েশ্চন প্যাটার্ন কিছুটা মানে একটা যোগসূত্র আছে। কমন আসে ইজ নট লাইক দ্যাট। মানে যারা আইবি বেস জব সলিউশন গুলো শেষ করেছেন তারা হয়তো একটা এজ পাবেন এফবিএস এর কোয়েশ্চন গুলোতে, ঠিক আছে। তাহলে বইয়ের ক্ষেত্রে যদি আমি আরেকবার লাস্ট যদি রিক্যাপ করি ভাই কি কি বই, আমি আপনাদেরকে ছেড়ে দেবো, বেশি সময় নষ্ট করা আমার উদ্দেশ্য না। তাহলে ভাই বই লাস্ট এক বলে বই আপনারা অগ্রদূত থেকে কি করেন ভাইয়া, প্রিভিয়াস গুলো পড়তে থাকেন, ব্যাকরণ সাহিত্য, ঠিক আছে, নতুন করে কোনো বই কেনার দরকার নাই। তারপরে ম্যাথ হচ্ছে আপনার খায়রুল ব্যাংক ম্যাথ এমসিকিউ, ঠিক আছে। অন্য কোনো বই ভাই কাইন্ডলি বলিয়েন না যে ভাই আমার কাছে অ্যাডভান্স ম্যাথ আছে, বেসিক ম্যাথ আছে, প্লিজ ডোন্ট সে। তাহলে খায়রুল ব্যাংক ম্যাথটা আপনারা করে নেন, 5th এডিশনটা বা 4th এডিশন যেটা থাকে, মানে লেটেস্ট এডিশন করতে হলে বেটার। তারপরে ইংলিশের জন্য আপনারা ভোকাবটাকে একটু কি প্রায়োরিটি দেন, ভোকাবের জন্য তো বই আসলে, আর টোফেলটা একটু পড়েন গ্রামার জন্য। এই বইগুলো পড়লে আমার মনে হয় আপনাদের ইয়া হয়ে যাবে, আপনার এই এফবিএস এর ইংলিশ কাভার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আর তারপরে আপনারা ওই যে ইয়াগুলা প্রিভিয়াস এর কোশ্চেন গুলো একটু পড়তে পারেন এফবিএস এর, আমার মনে হয় দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। আর লাস্ট হচ্ছে আপনার যেটা, তাহলে বাংলা ইংরেজি, আচ্ছা জিকে। জিকের জন্য যে আপনার এক্সিস্টিং বই আছে, এক্সিস্টিং বই থেকে আমি যে টপিক গুলো বলেছি এই টপিক মানে আরো সহজ কথায় শিল্প বাণিজ্য টপিক গুলা একটু ইন ডেপথে পড়ার চেষ্টা করেন এখন, ঠিক আছে। তো যে বইটা আছে সেই বইটা থেকে, আর সাথে আপনারা 2টা বই বলেছি বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে বিজনেস এনসাইক্লোপিডিয়া, আর যারা আপনার নন বিজনেস ব্যাকগ্রাউন্ড মানে সায়েন্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের জন্য আমি বলেছি ক্র্যাক দ্য ব্যাংক ভাইভা। এই 2টা ব্যাংক ভাইভা বই কিনে এই যে কোনো একটা বই কিনে আপনারা ওই টার্মগুলো পড়ে নেন, বিজনেস টার্মগুলো ওখান থেকে পাবেন মোরলেস, ঠিক আছে। আর হচ্ছে আপনার লাস্ট হচ্ছে আমাকে অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল জন্য আমি আপনাদেরকে বলেছি যদি একদমই মনে হয় যে হাতে সময় আছে, মানে মোটামুটি সবকিছু গোছানো আছে, সাইফুর স্যার পাজল বইটা থেকে একটু জাস্ট কনসেপ্ট নিতে পারেন। আর স্কিপ করতে চাইলে আপনার জাস্ট কি 10-12টা ওই জিআর বিগ বুক থেকে 10-12টা যদি আপনার পাজল একটু জাস্ট সলভ করার মেকানিজমগুলো শিখে নেন, ঠিক আছে। আমি চেষ্টা করবো একটা ফ্রি সেশন নেওয়ার, ঠিক আছে, চেষ্টা করবো ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করবো, মানে পাজলের উপরে যে পাজল আসলে কিভাবে সলভ করে, তাহলে আপনার মোটামুটি একটা আইডিয়া পাবেন। যদি আমি একটা ক্লাসের মধ্যে যদি 2টা পাজল দেখাই তাহলে মোটামুটি আপনার আরো যদি 6-7টা যদি প্র্যাকটিস করেন এক্সামে যদি আসে পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে। দ্যাট ইজ ও। আর লাস্ট হচ্ছে আমার অ্যানালজি। অ্যানালজি তো আপনারা ভাই এতদিন পড়ে আসতেছেন, ঠিক আছে, ইংলিশের মধ্যে। আর বিসিএস এর যে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো আপনার মেন্টাল এবিলিটির, সেটা পড়লে আমার মনে হয় মোর দেন ইনাফ। এই ভাইয়া একদম ক্লিয়ার কাট একটা রোড ম্যাপ আমি আপনাদেরকে দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন ভাইয়া? একদম ক্লিয়ার কাট, এর উপরে কোনো কথা হবে না, বুঝতে পারছেন? এখন আপনাদের নিজস্ব বুদ্ধিমত্তা খাটাইয়া আপনারা ভাই পড়ালেখা করেন। আমি আমার পক্ষ থেকে যা বলার সব বলে দিয়েছি। আর এটা শুধু প্রিলির জন্য, আমি আপনাদেরকে অবশ্যই রিটেনও অ্যাক্টিভ করবো, যেহেতু আমার পক্ষে আসলে বেচ আনা সম্ভব না। সো আমি চেষ্টা করবো যে আপনাদের জন্য কি করার জন্য ভাইয়া একটা আনার জন্য, ওই মানে রিটেন একটা গাইডলাইন, একটা ফ্রি গাইডলাইন সেশন আনার জন্য, ঠিক আছে, যে বেস মানে কিরকম কিরকম লিখতে পারেন। ওকে, সো আমার এন্ড থেকে ভাই এতটুকু পাচ্ছেন। আবার দেখেন এখানে কোনো কোনো ধরনের বিজনেস সেশন টেশন ছিল না, আমি কিন্তু বলি নাই আমার কোর্সে টোর্সে ভর্তি হন, জাস্ট কয়েকটা বইয়ের সাজেশন দিলাম কিভাবে পড়তে হবে। স্টিল আমরা আরেকটা ফ্রি সেশন নিব আর সবার জন্যই, ওই আপনার অ্যানালজি ইয়ার উপরে, কিসের উপরে, আপনার পাজলের উপরে। ওকে, সো দ্যাট ইজ অল ফ্রম মাই সাইড। আরেকটা জিনিস আপনারা তো জানেন কিনা বলেছিলাম, এই টাইমলাইনটা কিন্তু এটাই, আপনার ওজি হচ্ছে আপনার কোথায়, ওজি আপনার নেক্সট মাসে হওয়ার কথা, আমি যেটা খবর পেয়েছি। আর এফবিএস ভিত্তিক প্রিপারেশন নেন, মানে আপনার এফবিএস একটা জব সেশন কিনে ওইটা একটু কাইন্ডলি কি করতে থাকেন, রিভিশন দিতে থাকেন, বুঝতে পেরেছেন? সো দ্যাট ইজ অল ফ্রম টুডে ফর টুডে। আশা করি সবাই একটা ক্লিয়ার রোডম্যাপ পেয়েছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।